ডেইলি ক্যাম্পাসের গল্প সবিস্তারে আপনাদের স্বাগত। আমাদের অতিথি হিসেবে রয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুসা। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। স্যার, আপনার শৈশব কৈশোর এবং পড়াশোনা ও একাডেমিক ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আমার শৈশব কাটে একটা অস্পরাগায়ের একটা গ্রামে। আমার গ্রামে এখনো যেতে নৌকা লাগে, চারিদিকে নদী, এটা একটা চর। তো ওখানে শিক্ষার তত বেশি ব্যবস্থা ছিল না, খুব অল্প সংখ্যক ছেলেপেলেরা শিক্ষার সুযোগ পেয়েছে, আমি তার মধ্যে একজন সুবিধাভোগী। আমি ওখান থেকে এসএসসি পরীক্ষায় পাশ করি 1970 সালে। আমরা পাকিস্তানের সবচেয়ে শেষ ব্যাচ। পাশ করার পরে আমি আবার নারায়ণগঞ্জে চলে আসি, তুলারাম কলেজে লেখাপড়া করি। আমার ইচ্ছা ছিল আমি বুয়েটে কোনো একটা ইঞ্জিনিয়ারিং বিষয় পড়ব, আলটিমেটলি সেটা হয় না। আমি সেই কারণে ব্যাচেলার্স ডিগ্রি পাস কোর্স যেটা আছে সেটাতে আমি শুরু করলাম। আমার তখন লক্ষ্য হলো যে আইবিএতে এমবিএ করলে আমি খুব ভালো করব। তা আমি আইবিএতে এমবিএতে ভর্তি হয়ে গেলাম। সাথে সাথে আমি একটা চাকরি শুরু করেছি। দিনে আমি চাকরি করতাম, রাতে আমি এমবিএ পড়তাম। আমার সিজিপিএ ছিল প্রথম 2 জনের মধ্যে। আমি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি, বাংলাদেশ কৃষি ব্যাংকে চাকরি করেছি ব্যবস্থাপক হিসাবে। কিন্তু যখনই আমি আইবিএতে শিক্ষক হওয়ার সুযোগ পেলাম, আমি ওখানে জয়েন করলাম। তো আইবিএর শিক্ষক হয়েছে আমি 1985 সনের সেপ্টেম্বরে। আবার 1986 সনের অগাস্টের শেষ দিনে আমি আমেরিকার পথে পাড়ি দিই বিদেশে লেখাপড়া করার জন্য। আমি ইউনিভার্সিটি অফ উইসকনসিন, ইউএসএর একটা বিশ্ববিদ্যালয় আছে, অনেক বড় নাম করা বিশ্ববিদ্যালয়। ওখানে 44,000 ছাত্র তখন ছিল, 44,000। তা আমি ওখান থেকে এমবিএ পাস করলাম। এমবিএ পাস করার সাথে সাথে আমার চিন্তা হলো যে আমি যেহেতু শিক্ষক মানুষ, আমার পিএইচডি করতে হবে। আমি পিএইচডির জন্য ওই ইউনিভার্সিটির আরেকটা ক্যাম্পাসে আমি পিএইচডিতে অ্যাডমিশন। ডিগ্রিটা শেষ করার পরে প্রথম চিন্তা ছিল আমি আমেরিকাতেই থেকে যাব, কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে, বিশেষ করে আমার বাবা স্ট্রোক করার কারণে, আমি যেহেতু বাবা মার সবচেয়ে বড় সন্তান, আমার দেশে আসার দরকার পড়েছে। তা আমি ওখান থেকে 1995 সনে দেশে ফিরে আসি। কিন্তু আইবিএর চাকরিতে আমি আর জয়েন করতে পারিনি, কারণ যেহেতু সময় মতন জয়েন করিনি, আমার চাকরিটা ওখান থেকে চলে গেছে। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের কোঅর্ডিনেটর হিসাবে কাজ শুরু করি। ওখানে প্রায় 3.5 বছর কাজ করার পরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে জয়েন করলাম। ওখানে প্রায় 7-8 বছর কাজ করার পরে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এখানে আসি। আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি জেনেছি, দেশে এবং দেশের বাইরে কাজ করে, একটা ইউনিভার্সিটির মূল আকর্ষণটা হলো ওই ইউনিভার্সিটির বা ওই স্কুলের বা অনুষদের শিক্ষক মণ্ডলী। সেই জন্য যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, সুনামের সাথে যারা কার্যক্রম চালাচ্ছে, আমেরিকাতে যদি চিন্তা করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, এমআইটি, সেখানে দেখবেন পৃথিবীর সবচেয়ে সেরা সেরা শিক্ষক ওখানে আছে। আমাদের গ্রুপ প্রথম থেকে এই জিনিসটাকে খুব যত্নের সাথে দেখছে। তারা যেখানেই ভালো শিক্ষক পাচ্ছে, সেখান থেকে ভালো শিক্ষককে জড়ো করার চেষ্টা করেছে। তো একজন শিক্ষক যদি পিএইচডি ডিগ্রিধারী হয়, তার যে ডেপথ আছে, নলেজ আছে, যতটা সে ডেলিভারি করবে ফর স্টুডেন্টসদেরকে কনভার্ট করার জন্য, এই ডিগ্রিগুলো ছাড়া হয় না। এটা হলো আমাদের বড় স্ট্রেংথ। আরেকটা বড় স্ট্রেংথ হলো আমরা সবসময় চেষ্টা করি ছাত্রদেরকে এমন একটা এনভায়রনমেন্ট দিতে, যে এনভায়রনমেন্টের মধ্যে তারা ভালো শিখবে। আপনারা এই ক্যাম্পাসে এসে দেখবেন বাংলাদেশের স্বনামধন্য যে সমস্ত ক্যাম্পাসগুলো আছে, তাদের চাইতে ভালো অবস্থায় আমরা আছি। আমাদের একটা খোলা জায়গা আছে, পরিবেশটা খুব ভালো। আর থার্ড যে আকর্ষণটা, প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটির ভালোর দিকের সাথে আবার খারাপের দিকেও আছে। যেমন ধরেন, যদিও বলা হয় ইউনিভার্সিটিগুলো ফর প্রফিট না, এটা হলো নন প্রফিট অর্গানাইজেশন, আমরা অনেক সময় ব্যাপারে দেখি বিখ্যাত ইউনিভার্সিটিগুলোর যারা বোর্ডে থাকেন, তারা বিভিন্নভাবে টাকা নিতে চেষ্টা করেন। আমাদের ইউনিভার্সিটিটা একটা ইউনিক। এখানকার যারা বোর্ড অফ ট্রাস্টির মেম্বার, এরা এখান থেকে একটা পয়সা নেয় না। তা আমি মনে করি ছাত্র যারা ইউআইউকে চুজ করবে, তারা ভবিষ্যতে এখান থেকে ডিগ্রি নিয়ে বলতে পারবে গর্ব করে যে না, আমি একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা ডিগ্রি নিয়েছি। তো বেসিক কথা হলো, আমরা সবসময় ছাত্রছাত্রীদেরকে যুগোপযোগী শিক্ষা দেওয়ার জন্য আমাদের কারিকুলামটাকে আমরা সবসময় আপডেট করার চেষ্টা করি। আমাদের এখানে বিজনেস স্কুলের 2টা অংশ আছে। অ্যাকচুয়ালি ইকোনমিক্স, যেহেতু বলা আছে স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, অ্যাকচুয়ালি বিজনেস। তো ইকোনমিক্সের মধ্যে আমরা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি দিই, বিএসসি ইন ইকোনমিক্স, আবার মাস্টার্স ডিগ্রিও দিই, এমএসসি ইন ইকোনমিক্স। আর বিজনেস
পার্টের মধ্যে আমরা এখানেও আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট প্রোগ্রাম দিই। আমাদের বিবিএ আছে, এমবিএ আছে। বিবিএ এর আরেকটা অংশ আছে, সেগুলো বিবিএ ইন এআইএস, মানে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। ওই যে আপনারা পরে বলবেন যে যুগোপযোগী ডিগ্রি দেওয়া, আমাদের দেখা গেছে বাংলাদেশে অ্যাকাউন্টেন্টদের যথেষ্ট অভাব আছে। তা আমরা আইসিএবির সাথে, যেটা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ, আইসিএম এর সাথে ইনফর্মাল না ফর্মাল আমরা চুক্তি করেছি। আমাদের ছাত্ররা ওদের এখানে পড়ালে কিছু সুবিধা পায়, ওদের যারা গ্রাজুয়েট আছে আমাদের এখানে মাস্টার্স ডিগ্রি করলে সুবিধা পায়। অ্যাকাউন্টিং ছাড়াও আর যে সমস্ত বিষয়গুলো পড়ানো হয়, ফাইন্যান্স একটা যেটা নাকি আমি স্পেশালাইজ করি, তারপরে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট আছে, আইটি আছে, এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আছে, মার্কেটিং আছে। এই সমস্ত এরিয়াতেই বেসিক্যালি আমাদের জব মার্কেটে জব অ্যাভেলেবল আছে। তো সেই জন্য আমরা এই সমস্ত ডিগ্রিগুলো অফার করি। আমরা ছাত্রছাত্রী তাদেরকে আনি, একটা ডিগ্রি দিই। এই ডিগ্রিটা দিয়ে সে যদি কর্মক্ষম না হয় তাহলে তো অনেক সমস্যা হয়ে যায়। এত বেশি পয়সা খরচ করে যদি একটা ডিগ্রি নিলে শুধু একটা কাগজ পাইলো, সার্টিফিকেট, কিন্তু এটাকে কাজে লাগাতে পারলো না, এটা তো খারাপ জিনিস। আমরা এই জন্য খুব মাইন্ডফুল। আমাদের উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যেন যেই ডিগ্রিটা নিচ্ছে এই ডিগ্রিটার মানের মতন তাদের কোয়ালিটিটাও তারা পাচ্ছে, যাতে নাকি কর্মক্ষেত্রে গিয়ে তারা প্রমাণ করতে পারে যে না, আমি শিখেছি এবং আমার এই ডিগ্রিটার একটা মূল্যায়ন আছে। আমার কাছে যেটা মনে হয় আর কি, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটার মধ্যে বড় রকমের ত্রুটি আছে। একটা ত্রুটি হলো আমাদের প্রাথমিক যেই বিদ্যায়তনগুলো আছে, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা ওই ব্যবস্থাটাকেই নষ্ট করে দিয়েছি। এখন সব সরকারি প্রতিষ্ঠান, শিক্ষকরা সময় মতন সময় দেয় না, ছাত্রছাত্রীদের লেখাপড়া হয় না। ভিত্তিটা যখন দুর্বল হয়ে যায় তখন হাই স্কুলে তত ভালো লেখাপড়া হয় না। আমাদের মতন ইউনিভার্সিটিতে এসে তাদেরকে নিয়ে আমাদের ডিল করতে খুব সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস, আমাদের দেশের ত্রুটিটা হইল আমাদের দেশে সবাই চাই উচ্চশিক্ষায় বলতে মাস্টার্স করবে, পিএইচডি করবে, কারিগরি এরিয়ার মধ্যে লোকজন যেতে চায় না। আমেরিকাতে যারা নাকি লেখাপড়ায় তত বেশি ভালো করে না, 12 বছর পর্যন্ত লেখাপড়া করে, মানে 12th ইয়ার আমাদের যেখানে আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে ওরা বিভিন্ন ট্রেডে চলে যায়। কেউ ড্রাইভার হয়, কেউ মেকানিক্স হয়, কেউ ইলেকট্রিশিয়ান হয়, কেউ বিভিন্ন রকমের কারিগরি কাজ করে, ভালো বেতনই আছে। সেই জন্য ওই ইউনিভার্সিটিগুলোতে যারা যায় তারা অন্তত যারা নাকি একটু ভালো ব্রিলিয়েন্ট হয় তাদের যায়। আমাদের দেশে কিন্তু সবাই চাই আমরা উচ্চশিক্ষা নিতে। এতে করে কি হয়েছে, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাক্সেস নাই, তখন ওদের আসন সংখ্যা সীমিত, অ্যাক্সেস পাওয়া খুব কঠিন। এখন প্রাইভেট ইউনিভার্সিটির উপর প্রেশারটা পড়েছে। আর প্রাইভেট ইউনিভার্সিটির যেহেতু নিজস্ব রাজস্ব আয় করতে হয়, আমরা অনেক সময় শিক্ষার্থী নিয়ে নেই যাদের নাকি যথাযথ ফাউন্ডেশন নাই। বাজার উপযোগী শিক্ষার্থী আমরা তৈরি করতে পারছি কিনা, উত্তরটা আমি কোয়ালিফাইড বলবো। আমি আগেও বলেছি আপনাদেরকে, আমরা যদি আমাদের ইউনিভার্সিটির 25%-এর উপরের ছেলেপেলেদেরকে নিই, তারা খুব ভালো লেখাপড়া করছে এবং তারা বাজারে গিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। আর বাকিগুলো নিয়ে আমরা সমস্যায় আছি। বাট ইন কোর্স অফ টাইম আমি মনে করি, আমি আশাবাদী যে এক সময় না এক সময় দেখা যাবে আমরা আমাদের শিক্ষার মানটাকে উন্নত করতে পারবো। গতিশীল জীবনের মধ্যে এক জায়গায় বসে থাকার কোনো সুযোগ নেই। অনেক সময় একটা বিষয় খুব প্রয়োজনীয়, কিন্তু সময়ের বিবর্তনে ওইটাকে আমরা ছেড়ে দিতে চাই, তখন ওটার আর দরকার পড়ে না। তো সেই জন্য আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা স্কুলে কারিকুলাম কমিটি আছে। প্রতি বছর এই কারিকুলাম কমিটি আমাদের যে সমস্ত কোর্সগুলো আছে সেই সমস্ত কোর্সগুলো পর্যালোচনা করে, আলোচনা করে এবং পরিবর্তন যদি দরকার পড়ে পরিবর্তনের রিকমেন্ডেশন করে। এখন তো টেকনোলজির যুগ, যেই কারণে কম্পিউটার সায়েন্স এখন খুব প্রাধান্য পাচ্ছে, বিজনেসের ডিগ্রিগুলো ততটা প্রাধান্য পাচ্ছে। তো আমাদের বিজনেসগুলো তো এখন কম্পিউটার দিয়ে চালাতে হচ্ছে। সুতরাং আমরা টেকনোলজি বেসড এডুকেশন দেওয়ার চেষ্টা করছি। যেটা আগে ডেলিভারি করতাম শুধু লেকচার দিয়ে, এখন বিভিন্ন রকমের সফটওয়্যার প্রোগ্রাম দিয়ে ওটাকে ডেলিভারি করি। এবং এই সফটওয়্যারগুলো কীভাবে যখন তারা ফিল্ডে যায়, যখন তারা চাকরিতে যায়, এগুলোকে ব্যবহার করে যাতে সিদ্ধান্ত নিতে সহায়তা করতে পারে, তাইলেই তারা প্রমাণ করতে পারবে তাদের প্রয়োজনীয়তা আছে। আমরা মেধাকে লালন করতে চাই, আর মেধাকে লালন করার জন্য মেধাভিত্তিক স্কলারশিপই আমাদের কাছে আছে। একমাত্র সরকারি ম্যান্ডেটে যে সমস্ত স্কলারশিপ আছে বা ছাত্রদের সহায়তা করার জন্য আর্থিক ব্যবস্থা আছে, সেগুলো শুধু কেবল সরকারের জন্য, সরকার আমাদেরকে ইম্পোজ করে। যেমন ধরেন মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের 3% কোটা রাখতে হবে।
প্রত্যন্ত অঞ্চলের লোক যারা নাকি পাহাড়ি এলাকায় থাকে তাদের জন্য 3% করতে হয়। এই সমস্ত জিনিসগুলো ছাড়া বাকি সব স্কলারশিপ আমাদের হলো মেধাভিত্তিক। এবং আপনি শুনলে খুব খুশি হবেন, আমরা প্রতি বছর আমাদের যা রাজস্ব আয় হয় তার প্রায় 10% আমরা এই বিভিন্ন রকমের স্কলারশিপে দেই। আমাদের এখানে যারা টপ 3% স্টুডেন্ট আছে, প্রত্যেকটা সেমিস্টারের রেজাল্টের ভিতরে যারা টপ 3% আছে তাদেরকে 100% স্কলারশিপ দেই। দ্যাট মিনস 100% তার টিউশনটা মাফ করে দিই। তারপরের 4% যারা আছে তারা পায় 50%, তারপরে 3%টা পায় 25%। মানে বিভিন্ন ধাপে ধাপে আমরা প্রায় 10% না 12% ছাত্রছাত্রীদেরকে আমরা স্কলারশিপে দিয়ে থাকি। ওইভাবে চিন্তা করতে গেলে শুধু মাল্টিন্যাশনাল কোম্পানি না, আমাদের দেশি কোম্পানি অনেক বিদেশিদেরকে আইনে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আপনি যদি গার্মেন্টস ইন্ডাস্ট্রিজগুলোতে যান, যে সমস্ত কাজগুলো সংযোগ নির্ভর, কমিউনিকেশনস নির্ভর, সে সমস্ত কাজগুলোকে ওরা বিদেশিদের, বিশেষ করে ইন্ডিয়ানদেরকে দিচ্ছে। এটা বোঝা যায় যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পাঠাই যথোপযুক্ত বিদ্যা দিয়ে পাঠাই না। আমরা এটা রিচ আউট করার চেষ্টা করছি, বিদেশিদের দরকার যাতে কমে যায় ভবিষ্যতে সেটারও ব্যবস্থা করার জন্য আমরা কাজ করছি। একটা জিনিস শুনে খুশি হবেন, একসময় যে সমস্ত বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিদেশি ছাড়া বাংলাদেশিদেরকে চিন্তাই করতো না, তারা এখন কিন্তু বাংলাদেশকে চিন্তা করে। যেমন ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, ওর যে টপ এক্সিকিউটিভ অফিসার আছে এখন বাংলাদেশি, আগে বাংলাদেশি ছিল না। এখন যিনি রিটায়ার করবেন তাকে রিপ্লেস করবে একজন বাংলাদেশি। তো সুতরাং আছে, বিদেশিরা আছে, তাদের দরকার আছে, কিন্তু বাংলাদেশেরও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, এটাকে অস্বীকার করার কোনো কারণ নয়। আইবি এর ছাত্র পড়ানোর জন্য কোনো শিক্ষকদের চেষ্টা করতে হবে। শিক্ষক যে রকমের কোয়ালিটি হোক, ছাত্ররা ভালো কোয়ালিটি সই বেড়ে আসে। আইবিএতে আপনার হাজার হাজার অ্যাপ্লিকেশন দিয়ে মাত্র কয়েকজন লোক, যেমন ধরেন ওদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে 2টা ব্যাচে 240 জন, এমবিএতে নেয় 240 জন। এখন এই সমস্ত ছেলেপেলেগুলো নিজের উদ্যোগে কিন্তু লেখাপড়া করতে পারে। শিক্ষকদেরকে শুধু ধরাই দিতে হয়, যত করে এই জিনিসগুলো দেখো, এই রেফারেন্সগুলো পড়ো। প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সুযোগটা নাই। ছাত্রছাত্রীদের মধ্যে একটা বা ধাপ আছে ভালো আসে, আবার একটা ধাপ আছে অনেক খারাপ আসে। এখন এক ক্লাসের মধ্যে যদি 30 জন ছাত্র থাকে, 15 জন ভালো, 15 জন দুর্বল। এই দুর্বল ছেলেগুলোকে উঠাইতে গেলে দেখা যায় আমাদের লেভেলটাকে নিচে নামাইতে হয়। আর যারা উপরের লেভেলে আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমাকে তো ভালো শিক্ষা দিচ্ছে না। আমি একটা উদাহরণ দিই, আইবি এর মতন একটা প্রতিষ্ঠানে একসাথে 10 জন প্রফেসরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। এই 10 জনের মধ্যে 7 জনেরই পিএইচডি ছিল। আর আমার ইউনিভার্সিটিতে পিএইচডি না থাকলে আপনি অ্যাসোসিয়েট প্রফেসরই হতে পারবেন, লেকচার থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবেন, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর হতে পারবেন না। পাবলিক ইউনিভার্সিটিতে ওই ইয়াটা নাই, তার কারণ ওখানে বেসিক্যালি অনেকটা ইউনিয়নের মতন, শিক্ষকরা এত শক্তিশালী, কারো কিছু করার নেই। কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টেবিলিটি আছে, এই অ্যাকাউন্টেবিলিটির কারণে আমাদেরকে ডেলিভারি করতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা যাদেরকে ডেলিভারি করব তাদের অনেকের ওই জিনিসটাকে নেওয়ার ক্ষমতা থাকে। যদি আপনি বিদেশে যান, আমেরিকাতে যান, ইউরোপিয়ান ইউনিয়ন যান, ছাত্ররা যখন লেখাপড়া করে তখন সেখানে কিছু কাজ করার সুযোগ পায় এমন ক্যাম্পাস। আমাদের দেশে সেই সুযোগটা বেশি নাই। কিন্তু আমরা যেটা করি, লোয়ার লেভেলের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এই সুযোগ নেই, কিন্তু যারা নাকি 3rd ইয়ারে পড়ে বা 4th ইয়ারে পড়ে, ওই সময় অনেক শিক্ষক তার গবেষণার জন্য অ্যাসিস্ট্যান্ট লাগে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। টিচার্সদের সাহায্য করার জন্য টিচিং অ্যাসিস্ট্যান্টস আছে। সো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচার অ্যাসিস্ট্যান্টশিপ, যেই আবার স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য যেই লোক লাগে, সেগুলোকে কিন্তু আমরা নিজেদের মধ্যে থেকেই নিই। সবাইকে পারি না, কিন্তু যতটুকু সম্ভব আমরা ওদেরকে অর্থনৈতিক সাপোর্টটা দিতে চেষ্টা করি।